খবর খুবই কম। এসব নিয়ে আজকের আলোচনা অভিযোগের অঙ্ক। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ সভাপতি অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান, আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান এবং আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম চৌধুরী। স্বাগত আপনাদের। ডক্টর মাহমুদ হাসান, আপনি নিশ্চয়ই জানেন যে পৌরসভার নির্বাচন বিএনপি প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে দল সমর্থিত সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। আওয়ামী পন্থী পেশাজীবীরা কি সরকারি দল থেকে এরকম কোনো নির্দেশনা পেয়েছেন? এইরকম কোনো নির্দেশনা আমরা পাইনি। আপনারা বিএম এর পক্ষ থেকে নিজ উদ্যোগে কি পৌরসভার যারা আছেন তাদেরকে সাহায্য করতে যাচ্ছেন প্রচারণায়? না, এটা আপনার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হচ্ছে না। তবে ইন্ডিভিজুয়ালি অনেকেই আছেন বিএমএ করেন বা বিএম এর যারা নেতৃবৃন্দ তাদের এলাকায় তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা ব্যক্তিগত উদ্যোগে যাচ্ছেন, কিন্তু সরকার থেকেও কোনো নির্দেশ নাই বা দলের থেকেও কোনো নির্দেশ নাই। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ওইরকম কোনো নির্দেশ দেয়নি। আপনি কোনো পৌরসভার নির্বাচনের আমি সম্পৃক্ত না। আপনি কোনো পৌরসভার নির্বাচনের প্রার্থীর পক্ষে আপনি কোনো কাজ করছেন না। আমি জনাব গোলাম রহমান আপনার কাছে জানতে চাইবো যে আপনি মেয়াদের শেষে দুর্নীতি দমন কমিশনকে আপনি বলেছিলেন যে দুর্নীতি দমন কমিশন অনেকটা কাজ করতে পারছে না, সেরকম বানখদন্তহীন বাঘ। আপনি নির্বাচন কমিশন যে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সময় এই নির্বাচন কমিশন যেটি আরেকটি স্বাধীন প্রতিষ্ঠান অন্তত কাগজে কলমে সাংবিধানিকভাবে, তাদের নিয়ে আপনার পর্যবেক্ষণ আপনাকে শুনতে চাইবো, যেহেতু এখন আপনি আমাদের অধিকার ভোক্তাদের অধিকার নিয়ে আপনি কাজ করছেন। প্রথমত আমি দুর্নীতি দমন কমিশনকে দন্তহীন বাঘ বলেছিলাম আমার মেয়াদ শুরুর 3 মাস পরে, শেষের দিকে নয়। আচ্ছা, তো নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, এতে কোনো সন্দেহ নাই। তবে এই যে নির্বাচনটি হচ্ছে এটা আধা দলীয় আধা নির্দলীয়, এবং কাউন্সিলররা নির্দলীয়, আধা দলীয় ও আধা নির্দলীয়, এবং স্থানীয় নির্বাচনে সবসময় স্থানীয় প্রভাব প্রতিপত্তি বিশেষভাবে নির্বাচনকে প্রভাবিত করে, এবং অনেক সময়ই আর কি দেখা যায় স্থানীয়ভাবে যারা সামাজিকভাবে অথবা শক্তিশালী তারা নানা ধরনের নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, এবং এর জন্য তার ব্যতিক্রম হবে বলে আমি মনে করি না। এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে যুক্ত করা হয়েছে, র্যাব, নাম হলো বিজিবি, পুলিশ, আনসার, সবাইকে নির্বাচিত করা হয়েছে। এবং যদি নির্বাচনী কর্মকর্তারা কঠোর হন তাহলে বিশেষ কারচুপি হবে বলে মনে হয় না। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা এখানে সেখানে তো হতেই পারে। নির্বাচন কমিশনকে যে আইনের অধীনে যে সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে যে কোনো ভালো দেশের সাথেই এটি আসলে তুলনীয় এবং প্রায় সমান সমান। নির্বাচন যে ভিতর থেকে শক্তিশালী হতে যারা সমালোচনা করছেন তাদের তো শক্তিশালী হতে কোনো বাধা নেই, তারা কেন যথেষ্ট শক্তিশালী বলে প্রতিপন্ন হচ্ছেন না? এইটা আর কি আমাদের দেশে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা বিতর্কিত করার একটা প্রবণতা আছে, আমাদের সমাজটা, আমি রাজনীতিবিদ নই, কিন্তু কেমন যেন সব শ্রেণীর মানুষ সব পেশার মানুষই একটা দ্বিধা বিভক্ত। সম্পূর্ণভাবে নিউট্রাল এমন লোকের সংখ্যা খুব কম। এই জন্যে একটা রাজনৈতিক প্রভাব হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে। তবে আমার বিশ্বাস, আমি বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কয়েকজন নির্বাচন কমিশনারকে জানি, তারা ভালো মানুষ, এবং আমার ধারণা ওরা চেষ্টা করবে। তবে সফলতা ব্যর্থতা তো থাকেই। তারা ভালো মানুষ, তারা নিরপেক্ষ কি আপনি যাতে জানেন বলে বলছি আর কি। অনেক, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার যিনি, তিনি তো অবশ্যই নিরপেক্ষ লোক বলে আমার বিশ্বাস। আমি জনাব কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে প্রথম যে প্রশ্নটি করছিলাম যে বেগম জিয়া, প্রফেসর মাহমুদ হাসান সেই প্রশ্নের জবাবে বললেন যে স্টার দলের পক্ষ থেকে কোনো এরকম নির্দেশনা আসেনি, কিন্তু বেগম জিয়া পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন যারা তার মতাদর্শী আছেন তারা যেন এই পৌর নির্বাচনে অংশগ্রহণ করে।
আপনি কিভাবে দেখছেন? নির্বাচনে অংশগ্রহণ করার একেবারে শেষ পর্যায়ে, কারণ নির্বাচনটা শুরু হচ্ছে কয়েক সপ্তাহ আগে, এবং নির্বাচনী প্রচারণার মধ্যে আমরা শুরুর দিকে অনেক সংখ্যা দেখেছি, কিন্তু শেষ দিকে এসে শেষ কয়েকদিনে মোটামুটি একটা উৎসবের আমেজ, এখানে লড়াইয়ের মেজাজ আছে, এখানে প্রতিদ্বন্দ্বিতার জোর প্রতিদ্বন্দ্বিতার একটা মেজাজ অন্তত শেষ কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু এখানে শঙ্কার বিষয় হচ্ছে যে এখানে যতই বেগম জিয়া বলুন বা অন্য নেতা বলুন, এনারা যতই বলুন না কেন, পেশাজীবীদেরকে নামাতে হলে যে আয়োজন দরকার ছিল সেই আয়োজনটা শেষ মুহূর্তে এসে বললে কিন্তু সেটা 18 তারিখে বলেছেন তিনি, আরো 10 দিন আগে। আরো 10 দিন আগে কিন্তু কয়জন নেমেছে আমার জানা মতে? নামার সংখ্যা কিন্তু খুবই নগণ্য, খুবই সীমিত। তো যেমন মানে আমার জানা মতে সাংবাদিক কয়জন নেতা মাঠে গেছেন, আমার জানা মতে অন্তত সেই রকম উল্লেখ সংখ্যক কিন্তু সাংবাদিক নেতাকে মাঠে অন্তত আমি দেখিনি, বা ডাক্তার অথবা প্রকৌশলী যে মানে গণসংযোগ করেছেন বিভিন্ন স্থানীয় পর্যায়ে করেছেন, এইরকম মানে সংখ্যাটা খুবই কম আমার মনে হয়। তো এই আবেদনটা আমার কাছে মনে হয় যে ওইভাবে ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারেন। আর বাংলাদেশের গণতন্ত্র এখনো অনুদার গণতন্ত্র। এই গণতন্ত্রটা যে আমাদের মানুষ হচ্ছে উদারতন্ত্রী, বাংলাদেশের মানুষ একেবারে হিস্ট্রিক্যালি স্পিকিং ঐতিহাসিকভাবে উদার গণতন্ত্রী, কিন্তু আমাদের শাসন কাঠামো অথবা রাষ্ট্র সবসময় অনুদার। উদার্য দেখানোর যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু কম। আমাদের নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষ, এটা কাগজে কলমে, কিন্তু বাস্তবে প্রায়োগিক বিষয়টা খুবই মানে সংকীর্ণ। এখানে যেমন ব্যক্তিত্বের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন আমাদের এখানে যদি আমরা আমাদের জাতীয় মানে ভাবে পরিচিত বেশ কয়েকজন অধ্যাপককে জানি, যারা দল মত পথের অনেক ঊর্ধ্বে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের কখনোই ভাইস চ্যান্সেলর হতে পারেন না। আমরা চ্যান্সেলর করি কাকে? বিশ্ববিদ্যালয়ে যারা দলবার শিক্ষক তাদেরকে আমরা করি, এবং তাদের মেধা মনন দেখা গেল মাঝারি থেকে নিচের পর্যায়ে, মানে উঁচু পর্যায়ে যারা, তাদেরকে কিন্তু আমরা কখনো এই পদ পদবিগুলোতে দেই। আমি আপনার কথা থেকে যে আমাদের একজন সাবেক ভাইস চ্যান্সেলর আমাদের সঙ্গে আছেন, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর মাহমুদ হাসান, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যেটি যারা গোলাম রহমানও বলছিলেন যে আমরা রাজনৈতিকভাবে এমন বিভক্তি সমাজের মধ্যে সৃষ্টি করেছি যে রাজনীতি ছাড়া কাউকে বিতর্কিত করা ছাড়া আমরা অন্য কিছু ভাবা আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। এতে আপনারা কেমন অবদান রাখছেন, যারা আপনারা চিকিৎসক হয়েও রাজনৈতিক দলকে সমর্থন করছেন এবং রাজনৈতিক দলের আপনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের অন্যতম শীর্ষ নেতা, কিভাবে দেখেন এই বিভক্তির ক্ষেত্রে আপনাদের অবদান? এই বিভক্তির অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই বিভক্তিটা হওয়া ঠিক নয়, এবং এইটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশেই আপনার স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে বা স্বাধীনতার পক্ষে নয়, এই দুটো ধারার সৃষ্টি হয়ে গেছে, এবং সেটা যেমন রাজনীতি ক্ষেত্রে সৃষ্টি হয়েছে তার প্রতিফলন ঘটেছে বিভিন্ন পেশা এবং অন্যান্য ক্ষেত্রে। এবং আমি মনে করি যে এইটা যদি আমাদের সবারই একটা দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে আপনার বলা যায় অনুগত্য, এটা যদি থাকতো তাহলে এই বিভক্তিটা আসতো না। তো তবে আমি স্থানীয় রাজনীতি বা এই যে নির্বাচন হচ্ছে এইখানে আপনার এই পেশাজীবীদের বিভক্তি বা অন্যের বিভক্তিটা খুব বেশি একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি না, কারণ এটা মূলত আপনার স্থানীয় দাবি দাওয়া, স্থানীয় সুযোগ সুবিধা এবং স্থানীয় জনপ্রিয়তার উপরেই ঘটে থাকে। তো সেখানে আপনার মানে এই যে রাজনৈতিক বিভক্তিগুলো আসে কিন্তু খুব বড় প্রভাব ফেলবে আমার তা মনে হয়। স্যার, আপনি বলছেন যে স্থানীয় পর্যায়ে এই বিভক্তিটা প্রভাব ফেলবে না, কিন্তু আপনারা
যখন চিকিৎসকরা এবং দেশের সবচেয়ে শীর্ষ পর্যায়ের চিকিৎসকরা বা প্রকৌশলীরা বা সাংবাদিকরা একটি বিভক্তির রেখা আঁকেন, তার প্রভাব তো কোনো না কোনোভাবে পড়ে। এবং আপনি বলছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এভাবে আলাদা করছিলেন, কিন্তু সেটা চেনারও তো একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আপনি যাকে যে দল সাপোর্ট করছেন সেই দলের আদর্শে বা সেই দলের সেটি খুব রাজনৈতিক আদর্শের অনুগামী হয়ে পড়েছেন পেশাজীবীরা, এরকম বলা যাবে না আপনাদের কারণে? সেটা মানে ধরেন পেশাজীবীদের তো সংগঠন রয়েছে, যেমন চিকিৎসকদের সংগঠন রয়েছে বিএমএ। না, বিএমএ অ্যাকচুয়ালি পেশাজীবীদের আপনার দলীয় সংগঠন নয়, সেটি একটি বডি, কিন্তু স্বাধীনতা চিকিৎসক পরিষদ রয়েছে, তারপরে আপনার বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন রয়েছে, আরো কয়েকটা রয়েছে, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, তেমনি ইঞ্জিনিয়ারদের মধ্যেও রয়েছে বা কৃষকদের রয়েছে। তো সে যে আপনার সব চিকিৎসক এর মধ্যে সম্পৃক্ত তাও নয়, বা সব প্রকৌশলী বা সব কৃষিবিদের মধ্যে সম্পৃক্ত একটা বিরাট অংশ কৃষিবিদদের এবং প্রকৌশলীদের, তারা কিন্তু এই সব আপনার সংগঠনের বাইরে রয়েছে এবং তারা হয়তো মনে হয়। আমি প্রশ্নটিকে আরেকটু সংক্ষিপ্ত করে নিই, আপনি এই স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে থেকে বা একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ লালন করে আপনার কি উপকার হলো স্যার, বা আপনি কি উপকার করলেন? না, আমরা মনে করি যে আমরা যারা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, আমরা মূলত স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সমুন্নত করতে চাই এবং আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা যদি জাতীয় পর্যায়ে প্রতিফলিত হয় তাহলে জাতীয় উন্নয়ন হবে। আপনি দেখেন যদি এটা আমার স্ট্যাটিস্টিক্স নয়, এটা জাতিসংঘের যে সংস্থা, উন্নয়ন সংস্থা, তাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা আপনার তারপরে আপনার সাক্ষরতা, পুষ্টি, এইগুলোর উপরে আপনার তৈরি করা হয়েছে এবং এতে দেখা যায় যে যেই পিরিয়ডে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকে সেই পিরিয়ডে এই সূচকগুলি অনেক বেশি বাড়ে। তো এটা আমি মনে করি যে এটা আমাদের সমর্থন করা উচিত। জনাব গোলাম রহমান, আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং সাংবিধানিক একটি সার্বভৌম সংস্থা, আমরা এরকমই বলতে পারি যে সে কারো অধীন নয়, কিন্তু সেই নির্বাচন কমিশনের প্রতি আসলে আস্থা রাখতে পারছে না বিএনপি বলছে নির্বাচন সুষ্ঠু হতে হলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সেনাবাহিনী, আজকেও বেগম জিয়া সেনাবাহিনী মোতায়েনের উপর জোর দিয়েছেন, কিন্তু সেই সেনাবাহিনী তো প্রত্যক্ষভাবে সেনাবাহিনীর দায়িত্বে আছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেনাবাহিনী তার অধীনেই আছে। তার অধীনে থাকা একটি সংস্থাকে সার্বভৌম সংস্থার থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন মনে করা হচ্ছে বলে আপনি মনে করেন? কোথায় নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা? তার আপনি যদি একটা অনুমতি দেন আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে এটা শুনি। এই জিনিস আমি অবশ্য কামরুল ইসলাম সিদ্দিকের কাছেও একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিন, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিন, থাকুন উজ্জ্বল সবসময়। গানে গানে কাছে আসার দুর্দান্ত মুহূর্ত তৈরি করতে ক্লোজ আপ দিচ্ছে প্রতিটি 145 গ্রাম মেন্থল ফ্রেশের সাথে একটি আকর্ষণীয় ইয়ারফোন ফ্রি। আজ কি খেতে চাও? চিকেন, নুডলস? আমি শুধু মা না, আমি শেফও, তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয়। এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো, আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি। প্রতি বাইটে চিকেনের স্বাদ। নতুন নর্থ চিকেন নুডলস। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা,
বার্গার, ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের RSPH দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। পন্ডস বডি লোশন এখন ট্রিপল ভিটামিন সমৃদ্ধ। এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়, দেয় 3 গুণ ময়েশ্চারাইজেশন। ত্বককে করে বাইরে থেকে পণ্য। এই হলো পন্ডসের অঙ্গীকার। এমন করতো কিছু ফিল করলি? পরদ, এখন পরদ, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। ক্লিন আপের উজ্জ্বলতা প্রতিদিন প্রতিক্ষণ। ফেয়ার এন্ড লাভলি ক্লিন আপ ফেস ওয়াশ। খেয়াল রেখো, প্রতিক্ষণ শুধু তোমার অনুভবে ছুঁয়ে দাও তুমি আমায়। আর ব্যথা হবে না, কিছুই না বলে নিজের খেয়ালও রেখো। অসাধারণ শুধু অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আপনার যত্ন নেয় 100-র চেয়েও বেশি উপায়ে। এমন বিশুদ্ধতা আর কোনো জেলিতে নেই। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। আমি ব্ল্যাক অর্কিড বেছে নিয়েছি এক নিবিড়, মনোরম, দীর্ঘস্থায়ী পারফিউম সৃষ্টি করতে, শুধুমাত্র লাক্স বডি ওয়াশের জন্য, যা গোসলের 8 ঘন্টা পর পর্যন্ত ত্বককে পারফিউম রাখে। এমন পারফিউম যা জাগিয়ে তোলে আপনার ভেতরে লুকিয়ে থাকা মোহময়তা। পারফিউম ত্বক পান 8 ঘন্টা পর্যন্ত। ব্যাস একটুখানি লাক্স। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা। লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। নতুন রিং, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিং, থাকুন উজ্জ্বল সবসময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব গোলাম রহমান, আমরা জানতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর উপর আস্থা, যদিও সেনাবাহিনীর দায়িত্বে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আছেন, তবু স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উপর তত একটা আস্থা নাই। এই যে নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা, এটার মধ্যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই আস্থাহীনতা শুরু হয় সামরিক শাসনের সময়ে, হা ভোট না ভোট এবং নানা ধরনের যে ইলেকশন হয়েছে, যেখানে প্রশাসন অযাচিতভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করেছে। তারপরে যখন গণতান্ত্রিক ব্যবস্থা 1991 সালে আসলো, তারপরে মাগুরার ইলেকশনের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের সবাই। সেই সময়ের যে প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন, তিনি মাগুরাতে ছিলেন সম্ভবত, কিন্তু তিনি পুনরায় ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করেন এবং ব্যর্থ হন। সেখান থেকে একটা যে আস্থাহীনতা, একটা প্রতিষ্ঠান বিতর্কিত হয়ে পড়ে। এর পরবর্তীতে বেশ কয়েকজন প্রধান নির্বাচন কমিশনারও নিজেদের দায়িত্ব তেমন ভাবে পালন করতে সক্ষম হননি। পক্ষপাতিত্ব, একবারে প্রকাশ্যে পক্ষপাতিত্ব প্রকাশ করেছেন এবং এর ফলে প্রতিষ্ঠানটি তার যে ভূমিকা, সেই ভূমিকায় পালনে উপযুক্ত নয় এমন একটা ধারণা জন্মগ্রহণ করেছে। এবং যেহেতু রাজনীতিতে, যখন আমাদের রাজনীতিতে দেখা গেছে যখনই যে ক্ষমতায় ছিল, তিনি কিন্তু
আপনার ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আচ্ছা, আপনি ইয়াজউদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া বা সেই সময়ের ঘটনাবলী আপনি আমরা সবাই জানা আছে। এই কারণে এখনো যে আস্থাহীনতার যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে সেই সংস্কৃতি কোনো কারণে কি আপনি সচেতন ভাবে উদাহরণগুলি পিক এন্ড চুজ করছেন? না, আমি পিক এন্ড চুজ করছি না, মানে আপনার কাছে যেটি মনে হয় আমার কাছে যেরকম মনে হয়েছে যে এই একটা আর কি আস্থাহীনতার একটা পরিবেশ আর কি এবং একটা ভাবমূর্তি সৃষ্টি হয়েছে। মানে আপনি বর্তমান সরকারের সময়ের কোনো উদাহরণ দিলেন না? বর্তমান সরকারের সময়ের উদাহরণ তো একটা তো ছিল এই আমাদের শামসুল হুদা সাহেবের, এইটা দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, এতে কোনো সন্দেহ নাই। তারপরে তো শামসুল হুদা সাহেবের পরে আসলো এই বর্তমান, এবং আমি রকিবউদ্দিন সাহেবকে দীর্ঘদিন ছাত্র জীবন থেকে চিনি, উনি আমার 2 বছরের সিনিয়র, এবং ওনাকে আমি সবসময় দেখেছি একজন ভালো মানুষ, সৎ মানুষ হিসাবে। তাছাড়া নির্বাচন কমিশনারদের কেউ কেউ আমার সাথে চাকরি করেছে, এদের মধ্যে আর কি মেবি আমরা তো সবাই কাউকে না কাউকে ভোট দিই, কিন্তু আমরা যখন যে আসনে বসি সেই আসনের দায়িত্ব নিরপেক্ষ হবে এবং অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে করাটা হলো বড় কথা। এই নির্বাচন কমিশনারদের মধ্যে কেউ কেউ এমন আছে বলে আমার ধারণা। জনাব কামরুল ইসলাম, আপনি কি মনে করেন জনাব কামরুল ইসলাম চৌধুরী যে নির্বাচনে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে পারছে, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে না, যেখানে সেনাবাহিনী সরাসরি ভাবে প্রধানমন্ত্রীর অধীনে? আমি মনে করি যে সেনাবাহিনীর উপরে আস্থা রাখার বিষয়টা হচ্ছে শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত, যে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট ভোট কেন্দ্রগুলোতে আসলো, যে তাহলে এটা শান্তিপূর্ণভাবে হবে। এটা হয়তো এই দৃষ্টিভঙ্গি থেকে, এই মানুষ থেকে হয়তো এই দাবিটি উত্থাপিত হয়েছে। কিন্তু যে কথাটি এর আগে উত্থাপিত হলো যে শামসুল হুদা সাহেব ওয়ান অফ দ্য বেস্ট, আমাদের গোলাম রহমান সাহেব বললেন, আমারও মনে হয় যে শামসুল হুদা সাহেব ওয়ান অফ দ্য বেস্ট সিইসি। কিন্তু উনিও পক্ষপাতিত্ব করেছেন। উনি পক্ষপাতিত্ব করেছেন কিভাবে? উনি পক্ষপাতিত্ব করেছেন ওই সময়ে, যেমন মান্নান ভূঁইয়া সাহেব, মান্নান ভূঁইয়া সাহেব ওনার ক্লাসমেট ছিলেন, মানে ইয়ারমেট ছিলেন, তার পক্ষে বিএনপি অফিস থেকে উনি দিলেন। উনি আব্দুর রাজ্জাক সাহেব প্রয়াত, এনারা সবাই প্রয়াত, রাজ্জাক সাহেব ওনার আরেক ক্লাসমেট, ছোটবেলার বন্ধু, তার পক্ষেও কিন্তু উনি সায় দিচ্ছিলেন। তো এই যে কাজটা উনি ওই সময় করলেন, সেই কাজটা কিন্তু উনি কিন্তু 2 নেত্রীর পক্ষে কিন্তু ওইভাবে অবস্থান ওই সময় নেননি। উনি কিন্তু 2 নেত্রীর বিরুদ্ধে যারা ছিলেন তাদের পক্ষেই কিন্তু উনি চিঠিগুলো ইস্যু করেছিলেন। এটা আমার মনে হয় আমাদের স্মরণে রাখা দরকার। সেই কারণে আমি মনে করি যে উনি মানে he would have been one of the finest CSC, but he couldn't. এটা হচ্ছে তার সীমাবদ্ধতা, কিন্তু he had every potentialities to become one of the finest CSC. কিন্তু রকিবউদ্দিন সাহেব সম্পর্কে আমি গোলাম রহমান সাহেবের সঙ্গে সহমত পোষণ করি যে উনি খুবই নিরীহ একজন মানুষ, নির্জনজাট মানুষ, নীরবে কাজ করা মানুষ, এবং সব সময় উনি কিন্তু মানে একজন মানে সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের প্রতি আনুগত্য পোষণ করেন, এবং তার ঊর্ধ্বতন যিনি মন্ত্রী থাকবেন তার সঙ্গে তার মানে যে নীতিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা তিনি বাস্তবায়ন করতে পারেন। কিন্তু সিইসি হিসাবে, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করার জন্য যে মানুষটা দরকার, সেই মানুষটা মনে হয় আমার মানে মনে হয় যে কিছুটা ঘাটতি রয়ে গেছে। আমি এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলতে চাই যে এটার একটা ফল হইতে পারে যে আমি যখন নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করলাম প্রকারান্তরে, সামরিক বাহিনীর উপর আস্থা প্রকাশ করে, তাহলে এই নির্বাচনটাকে একটা বিতর্কিত করার একটা কিন্তু প্রয়াস হতে পারে আর কি, বা ফল হতে পারে। আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনী যদি মোতায়েন করা হয়, ধরা যাক বিএনপি সেনাবাহিনী চাইলো, আওয়ামী লীগের পক্ষ থেকে সেনাবাহিনী দেওয়া হলো, তাতে কি মানে সরকারের কোনো কিছু হারানোর আছে, মানে ক্ষতির কি আছে, ও অপকার?
আপনার প্রয়োজন না থাকলে সেনাবাহিনীকে কেন প্রয়োজনটা কিভাবে বিবেচনা করা হবে? প্রধান বিরোধী দল বলা হচ্ছে যে দরকার, তো আর প্রধান বিরোধী দল বলার তো কোনো আপনার গ্রাউন্ড নাই, মানে হলে দিলেও অপকার হবে কিনা এরকম গ্রাউন্ড না থাকলে আমার মতে এটা দেওয়া আপনার মানে এটাও কিন্তু নির্বাচন কমিশনকে বিতর্কিত করা হচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশন এবং যারা সাধারণভাবে আইন শৃঙ্খলা বজায় রাখেন তাদের প্রতি একটা অনাস্থা প্রকাশ করা হচ্ছে। তাই কি আমি চট করে একটা আবার ইয়ের কাছে আসতে জনাব গোলাম রহমান, আপনি কি মনে করেন যে আসলে সেনাবাহিনী দিলে নির্বাচন কমিশনের প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করা হবে? আমরা যদি মনে করি যে আপনি নারায়ণগঞ্জ ইলেকশনের কথা মনে করতে পারেন যে নারায়ণগঞ্জ ইলেকশনে তারা সেনা চেয়েছিলেন এবং সেটি জনাব সাবেক সিইসির নির্বাচন কমিশন শামসুল হুদা সাহেবের, কিন্তু সেটা কমিশন বা সেনাবাহিনী কিন্তু পরস্পরের সাথে তুলনীয় নয়। নির্বাচন কমিশন নির্বাচন বলছে না, রাইট, আর সেনাবাহিনী করবে আইন শৃঙ্খলার দিকটা। এখন একটা কথা আছে, যেখানে ব্যাট দিয়ে কাজ হয় সেখানে তলোয়ার চালানো ঠিক নয়। আচ্ছা, তো এইখানে আর স্থানীয় সরকারের নির্বাচনে ইতিপূর্বে কখনো সেনাবাহিনী মোতায়েন করা হয় না, এবং সেনাবাহিনীকে তাদের যে টিওয়ার সেই অনুযায়ী কাজ করতে দেওয়াটা বোধহয় ভালো। দীর্ঘমেয়াদে এবং জাতির স্বার্থে সেনাবাহিনীকে সবকিছুতে টেনে আনাটা সেনাবাহিনীকে একটা বিতর্কিত করার বলে আপনি মনে করছেন। প্রফেসর হাসান, মুক্তিযুদ্ধ চেতনার ধারক বাহক হিসেবে নিজেকে বেশি সামনে রাখতে চায় আওয়ামী লীগ, যে কথা আপনি বলছিলেন যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ করারও আসলে মূল উদ্দেশ্য সেটাই, এই বিষয়ে তারা এগিয়ে আছে সেইটিও বলতে হবে। বাংলাদেশের যে কোনো দলের থেকে আওয়ামী লীগ এই কথাগুলি আসলে বেশি বলে, কিন্তু জনতার শাসন, ভোটাধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত দেশ গড়া, এইসব ক্ষেত্রে মুক্তিযুদ্ধের যে এইসব চেতনাও ছিল, এইসব চেতনা, ধর্ম নিরপেক্ষতা, এইসব চেতনা সমুন্নত রাখতে করতে এখনকার আওয়ামী লীগের ভূমিকা আপনি কিরকম মূল্যায়ন করেন? প্রসঙ্গত আমি জনাব গোলাম রহমান যে কথা বলেছিলেন 20 জুন বা 19 জুন 2013-তে, যে বছরে ন্যূনতম 100 জন ব্যক্তি দুর্নীতি দায়ে জেলে যেত, তাহলে দুদকের কামড় মানুষ বুঝতে পারত। এখন দুদকের কামড় বোঝা আসলে এটা খুব মুশকিল, এবং তিনি প্রয়োজন অনুভব করছিলেন যে অন্তত 100 জন মানুষ যদি শাস্তি হতো দৃষ্টান্তমূলক। আপনি কি মনে করেন যে এই দুর্নীতিমুক্ত দেশ গড়া, ভোটাধিকার, সুশাসন, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সামাজিক এইসব ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা আপনি কিরকম বিবেচনা করেন? আমি তো আওয়ামী লীগ মানে ব্যক্তিগতভাবে প্রত্যক্ষভাবে জড়িত নই, আমরা স্বাধীনতা চিকিৎসক পরিষদের চিকিৎসক হিসাবে আমরা আওয়ামী লীগের এই ধারাটাকে সমর্থন করি, রাইট, এবং আমরা মনে করি যে এই যে আপনি যে কথাগুলো বললেন সেই থেকেই বলছি, শাসন, তারপরে আপনার দুর্নীতি মুক্ত করা ইত্যাদি সবগুলোই করাটা খুবই উচিত। কিন্তু আপনার সব জিনিস যে সব একসাথে করা যাবে তাও তো নয়, প্রচেষ্টা যে নাই তাও বলবো না, প্রচেষ্টা আছে, করার দিকে এগোচ্ছে। আমি মনে করি যে প্রচেষ্টা আছে। আপনি যদি সামগ্রিক ইতিহাসটা দেখেন যে মানে মুক্তিযুদ্ধের চেতনা মানে কি, এটা তো একটা কথা নয়। মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে এদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি, রাইট। এবং স্বাধীনতার পরে আপনি দেখেন, স্বাধীনতার সময় আমাদের দেশের জিডিপি পার হেড ছিল $80 মতো কাছাকাছি আর কি। এখন সেটা আপনার $1300 ক্রস করে গেছে, এবং গড় আয়ু ছিল মানুষের 39 বছর অ্যাকচুয়ালি, এখন সেটা 70 ক্রস করে 71-এ চলে গেছে। এরকম আরো অনেক সূচক দেওয়া যায়। তো এই সূচকগুলো কিন্তু আপনার স্বাধীনতারই ফল। যেখানে আপনার 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে আমাদের যে পার হেড জিডিপি ছিল সেটা কিন্তু ফল করছিল, এবং পশ্চিম পাকিস্তানে সেটা বেড়েছিল। তো এটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা, যে আমাদের দেশের জনগণের উন্নতি হচ্ছে, এবং এই উন্নতি যে অব্যাহতভাবে সবার একসাথে হচ্ছে তাও নয়। আমাদের দেশে কিন্তু ধনী গরিবের বৈষম্য সৃষ্টি হয়েছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু তারপরেও আপনার দরিদ্র মানুষের তো উন্নতি হয়েছে। আপনার দারিদ্র সীমার নিচে মানুষ যেখানে স্বাধীনতার সময় ছিল 73%, সেটা এখন 26% নিচে চলে আসছে। তো কাজেই সাধারণ মানুষের উন্নতি হচ্ছে, এখানে বড়লোক, অনেক লোক বড়লোক হয়ে গেছে, বৈষম্য সৃষ্টি হয়েছে, কিন্তু ধারাটা হচ্ছে উন্নতির দিকে, এই ধারাটা আমরা সমর্থন করি। আমরা যে উন্নতির ধারা দেখতে পাচ্ছি, জনাব গোলাম রহমান, জনাব কামরুল ইসলাম সিদ্দিকী, আমরা যে উন্নতির ধারা দেখতে পাচ্ছি সেটা অস্বীকার করার কিছুই নেই। যে মানে ডেটা দিলেন প্রফেসর মাহমুদ হাসান, তার সাথেও আসলে দ্বিমত করার খুব বেশি জায়গা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই উন্নতির কৃতিত্ব আমরা কতখানি সরকারকে দিব, কতখানি আমরা ব্যক্তিগত খাতকে, মানুষের উদ্যোগকে দিব, সে ব্যাপারে আপনাদের মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি আপনাদের কাছে।
আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিন যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিন, থাকুন উজ্জ্বল সবসময়। ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। ক্লিন আপের উজ্জ্বলতা প্রতিদিন প্রতিক্ষণ। ফেয়ার এন্ড লাভলি ক্লিন আপ ফেস ওয়াশ। বাচ্চারা জীবাণু থেকে বাঁচতে হলে পরিষ্কার থাকা খুবই জরুরি। আর আমাদের সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য এলো নতুন ভিম নিম বার। এতে আছে 100 লেবু এবং নিমের শক্তি। লেবু নিমেষেই তেল চর্বি দূর করে আর নিম আমাদের করে জীবাণু মুক্ত। নতুন ভিম নিম বার, জীবাণুদের নো চান্স। এখন 325 গ্রাম ভিম বারের সাথে একটি ট্রে ফ্রি। ক্রেজি না, মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে, নো, নট অ্যালাউড। আর সাথে সে পুরনো ডায়লগ, লোকে কি বলবে। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে 5টি ন্যাচারাল অয়েল যা চুলকে দেয় লং লাস্টিং শাইন। ইটস অ্যালাউড, তো শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। পন্ডস বডি লোশন এখন ট্রিপল ভিটামিন সমৃদ্ধ। এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়, দেয় 3 গুণ ময়েশ্চারাইজেশন, ত্বককে করে বাইরে থেকে পূর্ণ। এই হলো পন্ডস অঙ্গীকার। এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। আজ কি খেতে চাও? চিকেন, নুডলস? আমি শুধু মা না, আমি শেফও, তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয়। এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি। প্রতি বাইটে চিকেনের স্বাদ। নতুন নর্থ চিকেন নুডলস। 15 মিনিটে শো শুরু। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেপ টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে? রেডি হবে? চুল তো রেডি। সানসিল্ক কন্ডিশনার, থাকো ফিট সারাদিন সব সময়। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার, ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের RSH দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। গানে গানে কাছে আসার দুর্দান্ত মুহূর্ত তৈরি করতে ক্লোজ আপ দিচ্ছে প্রতিটি 145 গ্রাম মেন্থল ফ্রেশের সাথে একটি আকর্ষণীয় ইয়ারফোন ফ্রি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকের বাংলাদেশে, জনাব গোলাম রহমান। আমরা বিরতির আগে প্রফেসর মাহমুদ হাসানকে শুনছিলাম। তো প্রফেসর মাহমুদ হাসানের কাছে আমাদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক হিসেবে নিজেকে দায়ী করে, নিজেকে সামনে রাখতে চায়, কিন্তু মুক্তিযুদ্ধের জনতা শাসন, ভোটাধিকার, সুশাসন এসব চেতনা সমুন্নত রাখতেও আওয়ামী লীগের ভূমিকা কিভাবে বিশ্লেষণ করবেন? তিনি বলছেন যে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে দেশ এগিয়ে যাচ্ছে সে কথা ঠিক, সেটা সরকারের কতটুকু কৃতিত্ব, কতটা প্রাইভেট সেক্টরের? সরকারের কৃতিত্ব এবং প্রাইভেট সেক্টরের কৃতিত্ব, যদি সরকারের কৃতিত্ব না থাকে তাহলে প্রাইভেট সেক্টর জিরো।
আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে আমরা গার্মেন্টে $25 বিলিয়ন ডলার রপ্তানি করছি, 50 বিলিয়নের স্বপ্ন দেখছি, কিন্তু বন্ডেড ওয়্যার হাউস এবং ব্যাক টু ব্যাক এলসি এই দুই জিনিস যদি সরকার অ্যালাউ না করত, আজকেও বাংলাদেশ জিরোতেই থাকতো। সেই সরকার হলো পরিবেশ সৃষ্টি করা, একটা প্রবৃদ্ধির পরিবেশ, একটা উন্নয়নের পরিবেশ সৃষ্টি করা। সরকার তো প্রত্যক্ষভাবে, এটা তো আমরা তো মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমরা তো একটা সোশ্যালিস্টিক ফ্রেমে আমাদের দেশ পরিচালনা করছি না। এখন কথা হলো যে আমরা যা করছি তার চেয়ে ভালো কিছু করতে পারছি কিনা, সম্ভবত তাই। দুর্নীতি দমনের ক্ষেত্রে সরকারের ভূমিকা আপনি কি? হ্যাঁ, দুর্নীতি দমনের ক্ষেত্রে সরকারের ভূমিকা, বিশেষ করে নিম্ন পর্যায়ের দুর্নীতি কিন্তু দিন দিনই ব্যাপকতর হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে, এই জন্য জনগণও দায়ী। আমাদের জনগণ দুর্নীতিকে খারাপ কিছু মনে করে বলে আমার মনে হয় না। এটার কারণ দুর্নীতিতে অভিযুক্ত এমন সব ব্যক্তিরা 5টি আসন থেকে নির্বাচিত হন। তাই দুর্নীতিটা আমাদের জনগণের মন মানসিকতায় খুব একটা বড় কিছু বলে আমার মনে হয় না, এবং দুর্নীতি দূর না হওয়ার এটা অন্যতম প্রধান কারণ। আর দীর্ঘসূত্রতা, বিচারের দীর্ঘসূত্রতা এইসব তো আছে। জনাব কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে কি মনে হয় যে এই উন্নয়ন সূচকে যে আমাদের অগ্রগতি, সেই ক্ষেত্রে আপনি কৃতিত্ব কাকে দেবেন? বা কৃতিত্ব আমি মনে করি যে মুক্তবাজার, আমরা তো মুক্তবাজার অর্থনীতিতে বাস করি। বাজার অর্থনীতিতে মূল চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত। যেমন আমাদের অর্থনীতির মূল যোগানদার হচ্ছে কৃষি। কৃষি কিন্তু প্রাইভেট সেক্টরে। তবে এই কৃষির যে উন্নয়ন, এই কৃষির যে বিনিয়োগ, এই কৃষির যে উৎপাদিকা, এটার একটা সিংহভাগ কিন্তু সরকারের বিভিন্ন রকম আর্থিক নীতি এবং তার যে ওভারঅল বাজেটারি এবং ফিসক্যাল মেজার্স, তার একটা বড় রকমের অবদান আছে। তারপরে হচ্ছে আমাদের এগ্রিকালচার ইনপুট গুলো দেওয়া, সেগুলোর ক্ষেত্রে সরকার টু সরকার নীতির কোনো পরিবর্তন আছে নাকি? হ্যাঁ, যেমন সে 90-এর দশক থেকে শুরু করে এই যে গত 15 বছর, 20 বছর, 25 বছর, আমাদের এই 20-25 বছর কিন্তু লাগাতার ভাবে জিডিপির গ্রোথ রেটটা 2-1 বছর বাদে 5 থেকে 6, 6.5 এর মধ্যে কিন্তু উঠানামা করেছে। অর্থাৎ মানে 5-এর অধিক আমাদের জিডিপি প্রবৃদ্ধির হারটা ছিল। এটা কিন্তু সরকারের একটা মানে বড় রকমের অর্জন, এবং আমাদের মানুষের সম্মিলিত প্রয়াস কিন্তু এখানে বড় রকমের একটা কাজ করেছে। আরেকটা হচ্ছে যেমন আমাদের এখানে তৈরি পোশাক শিল্প, এখানেও কিন্তু বেসরকারি খাত একটা বড় ভূমিকা পালন করেছে, কিন্তু সরকার কিন্তু এখানে বলা যায় পালন করেছে, সহায়তা দিয়েছে। সরকারকে মানে আরেকটা বড় আমাদের খাত হচ্ছে রেমিটেন্স। হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের দেশের হতদরিদ্র মানুষ, কম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারাই কিন্তু বিদেশ বিভুঁয়ে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারা রেমিটেন্সটা পাঠাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশ অর্থনীতির একটা, বিশেষ করে আমাদের যে আবাসন খাত, আমাদের যে কৃষি খাত, এখানে একটা বড় ভূমিকা তারা। দুর্নীতির ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমাদের মানে সরকারের পর সরকার, তারা তাদের রাজনৈতিক দলগুলোকে, তাদের নিজস্ব দলের অনুগামীদেরকে যেভাবে সুযোগ সুবিধাটা দিয়েছে এবং মনোনয়ন দিয়েছেন, যেমন আমি কিছুক্ষণ আগে আলাপ করছিলাম মাহমুদ হাসান সাহেবের সঙ্গে, যে 1970 সালের নির্বাচনে যতজন জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছিলেন, তারা সবাই ছিলেন পেশাজীবী। ডাক্তার ছিলেন, অধ্যাপক ছিলেন, চিকিৎসক, প্রকৌশলী ছিলেন, উকিল ছিলেন। 1 কি 2 জন মাত্র ব্যবসায়ী ছিলেন, কে? এমআর সিদ্দিকী সাহেব একজন, আর হচ্ছে ওই যে, কিন্তু তখন বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে অনেক সংকুচিত ছিল, এখন বাংলাদেশের ব্যবসা কিন্তু
হ্যাঁ, এবং ওইখানে অসৎ মানুষের সংখ্যা কিন্তু খুব কম ছিল। হ্যাঁ, শিক্ষিত মানুষের একটা বড় রকমের অংশগ্রহণ ছিল। জনাব কামাল ইসলাম চৌধুরী, আপনার মানে এটা খুব সরলীকরণ করা হচ্ছে কিনা যে আমরা ধরেই নিচ্ছি ব্যবসায়ী মানে অসৎ, চাকরিজীবী মানে বা পেশাজীবী মানে সৎ, কিন্তু এর প্রমাণ সব জায়গায় দেখতে পাচ্ছি না। খুবই সরলীকরণ হচ্ছে। তবে দুর্নীতির ক্ষেত্রে যেটি প্রফেসর মাহমুদ হাসান নিশ্চয়ই এই প্রসঙ্গে বলতে চাইবেন। প্রফেসর মাহমুদ হাসান, আমরা কি একটা বিরতি নিয়ে আসবো যে আমরা দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে ধারাবাহিক সরকারগুলির বা এই সরকারের মূল্যায়ন আপনি কে করবেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়ান। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। নতুন রিন, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিন, থাকুন উজ্জ্বল সবসময়। আজ কি খেতে চাও? চিকেন, নুডলস? আমি শুধু মা না, আমি শেফও, তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয়। এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো, আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি। প্রতি বাইতে চিকেনের স্বাদ। নতুন নর্থ চিকেন নুডলস। ইটস ক্রেজি না? মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সেই একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে, নো, নট অ্যালাউড। আর সাথে সেই পুরনো ডায়লগ, লোকে কি বলবে। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে 5টি ন্যাচারাল অয়েল, যা চুলকে দেয় লং লাস্টিং শাইন। ইটস অ্যালাউড, শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। শুনছো, এই গোলাপটা তোমার জন্য। এই নাও আরো একটা, এটাও নাও। ওগো নাও না, গোলাপ। আরে এটাও নাও। কোথায় গোলাপ? এতে আছে গোলাপ। নতুন গোলাপি হুইলে আছে লেবুর শক্তি আর হাজারো গোলাপের সুবাস। আচ্ছা, মাত্র এই কয়টা গোলাপ? আরো নিয়ে আসছি। বাচ্চারা জীবাণু থেকে বাঁচতে হলে পরিষ্কার থাকা খুবই জরুরি, আর আমাদের সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য এলো নতুন ভিম নিম বার। এতে আছে 100 লেবু এবং নিমের শক্তি। লেবু নিমেষেই তেল চর্বি দূর করে, আর নিম আমাদের করে জীবাণু মুক্ত। নতুন ভিম নিম বার, জীবাণুদের নো চান্স। এখন 325 গ্রাম ভিম বারের সাথে একটি ট্রে ফ্রি। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। পন্ডস বডি লোশন এখন ট্রিপল ভিটামিন সমৃদ্ধ। এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়, দেয় 3 গুণ ময়েশ্চারাইজেশন, ত্বককে করে বাইরে থেকে কোমল। এই হল পন্ডস অঙ্গীকার। খেয়াল রেখো, ক্ষণ প্রতিক্ষণ শুধু তোমার অনুভবে ছুঁয়ে দাও তুমি আমায়। আর ব্যথা হবে না। কিছুই না বলে নিজের খেয়ালও রেখো। শুধু অরিজিনাল ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আপনার যত্ন নেয় 100-র চেয়েও বেশি উপায়ে। এমন বিশুদ্ধতা আর কোনো জেলিতে নেই। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। ক্লিন আপের উজ্জ্বলতা প্রতিদিন প্রতিক্ষণ। ফেয়ার এন্ড লাভলি ক্লিন আপ ফেস ওয়াশ। এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। আমি ব্ল্যাক অর্কিড বেছে নিয়েছি এক নিবিড় মনোরম দীর্ঘস্থায়ী পারফিউম সৃষ্টি করতে, শুধুমাত্র লাক্স বডি ওয়াশের জন্য, যা গোসলের 8 ঘন্টা পর পর্যন্ত ত্বককে পারফিউমড রাখে। এমন পারফিউম যা জাগিয়ে তোলে আপনার ভিতরে লুকিয়ে থাকা মোহময়তা। পারফিউম স্টক পান 8 ঘন্টা পর্যন্ত। ব্যাস একটুখানি লাক্স। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা,
বার্গার, ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের RSPH দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর মাহমুদ হাসান, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে দুর্নীতি দমানোর ক্ষেত্রে আসলে সরকার কতটা। হ্যাঁ, এর আগে আমি অ্যাকচুয়ালি ওই যে প্রশ্নটা উঠেছিল যে মানে সরকার মানে সরকারের কন্ট্রিবিউশন বেশি না প্রাইভেট সেক্টর অর্থাৎ ব্যক্তি উদ্যোগ বেসরকারি সংস্থা। তো আমি শুধু কৃষির উদাহরণটা দিব যে দেখেন আসলে যেটা আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে সরকার একটা চালিকা শক্তি, তাছাড়া কিন্তু কোনো কিছুই হতে পারে না। আপনার কৃষি উৎপাদনের ক্ষেত্রে দেখেন যে 2001 সালে যখন আওয়ামী লীগ সরকার চলে গেল তখন খাদ্যে দেশ উদ্বৃত্ত ছিল। তারপরে যখন বিএনপি শাসন আমলের শেষের দিকে এসে আবার খাদ্য ঘাটতি হয়ে গেল, তারপরে আওয়ামী লীগ এসে খাদ্য ঘাটতি পেল, এখন আমরা খাদ্য উদ্বৃত্ত হয়ে গেছি। তো এগুলো যদি আপনার ধারাবাহিকতাতে সরকারের কোনো ভূমিকাই না থাকতো, সরকারি পলিসির যদি কোনো ভূমিকা না থাকতো, তাহলে তো এইরকম ওঠানামা হতো না। আর পলিসিগুলো হচ্ছে মূলত পলিসিগুলো তো খুব ক্লিয়ার যে আপনার ভর্তুকি দেওয়া, এই যে আপনার সেচ, তারপরে আপনার ফার্টিলাইজার, পেস্টিসাইড, এগুলোতে যে ভর্তুকি দেওয়া, এবং এই ভর্তুকিগুলো আওয়ামী লীগ সরকার ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মতের বিরুদ্ধে দিয়েছে। এটা আমার মনে হয় যারা অর্থনীতিবিদ তারা সবাই জানেন। এবং মতের বিরুদ্ধে দেওয়ার ফলেই কিন্তু আজকে কৃষকেরা কৃষিতে এই উন্নতিটা সাধন করতে পেরেছে। কাজেই আমরা ব্যক্তি উদ্যোগ বা বেসরকারি উদ্যোগকে খাটো না করেও বলতে পারি যে এইগুলোর সহায়ক শক্তি বা চালিকা শক্তি হচ্ছে সরকার। এবং আপনার কোন সরকার, এটার মধ্যে আমি আবার আমার আগের কথাটা টেনে নিয়ে আসবো যে জাতিসংঘেরই ডাটা রয়েছে UNDP-র, এটা UNDP-র ওয়েবসাইটে গিয়ে যে কেউ দেখতে পারেন যে উন্নয়নের সূচকগুলো যখন গণতন্ত্র থাকে, প্রথম হলো যে যখন গণতন্ত্র থাকে তখন এই সূচকগুলো বেশি থাকে, এবং সামরিক শাসন আমলে কিন্তু এই সূচকগুলো কম, এবং আবার আওয়ামী লীগ সরকারের আমলে বেশি গণতন্ত্রের মধ্যে, এবং বিএনপি সরকারের আমলে কম। কাজেই সরকারের নীতির একটা ভূমিকা রয়েছে। এ ব্যাপারে আমার মনে হয় যে আমাদের খুব একটা সন্দেহ থাকার কথা নয় আর কি। দুর্নীতি সম্পর্কে এখন দুর্নীতি তো যেটা আমাদের পূর্ববর্তী বললেন, প্রচলিত কথাটা হচ্ছে এরকম যে দুর্নীতি দমন কমিশন বলে যে এখন একটা ব্যাপার আছে, সেই দুর্নীতি দমন কমিশনের প্রধান কাজ হচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে তাদেরকে দুর্নীতি তারা করেন না এরকম একটি ক্লিয়ার সার্টিফিকেট দেওয়া, যদি তারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত কেউ হন, এবং যারা দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধেই মামলাগুলি জারি রাখবে যারা আসলে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে কাজ করেছেন, আওয়ামী লীগ সরকারের বিপক্ষে আছেন বা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে বড় জায়গা নিয়ে থাকছেন। এটি হচ্ছে সাধারণ ধারণা। হ্যাঁ, তো আপনার দুর্নীতি তো একটা ব্যাপক জিনিস আর কি, এটা তো খালি আপনার আওয়ামী লীগ বিএনপি বলে কথা নয়। দুর্নীতি সমাজের উপরতলা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত রয়েছে, এবং একটা অর্থনীতি যখন দ্রুতভাবে আগায়, দ্রুত গতিতে আগায়, তখন দুর্নীতির স্কোপ বেড়ে যায়। আমি আপনাকে একটা তথ্য দেই, হয়তো আপনি জানেন আর কি, হচ্ছে এই অর্থনীতিবিদ মইনুল ইসলাম সাহেব কয়েকদিন আগে পত্রিকায় একটা আপনার লিখেছেন, সেখানে উনি দেখিয়েছেন যে উনি গবেষণা করেছিলেন, সেই গবেষণার থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপ। 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা কিন্তু কম টাকা নয়। এবং এই টাকাটা কিন্তু ব্যাংক হিসাবে দেখাচ্ছে না, মানে এগুলো ক্লোজ বুকে চলে গেছে, যখনই খেলাপ হচ্ছে ক্লোজ বুকে চলে গেছে। এবং এইটা এক সময় এক সরকার একজন ঋণ খেলাপির বিরুদ্ধে আপনার তাকে ধরা হয়েছিল, কিন্তু তারপরে কোনো সরকারই আর কোনো ঋণ খেলাপিকে আর ধরে নাই, পানিশমেন্টও দেয় নাই, সে টাকা আদায় করার কোনো চেষ্টাও হয়নি। তো কাজেই এটা আপনার দুর্নীতি যে শুধু আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করছে বা বিএনপি পৃষ্ঠপোষকতা করছে এটা নয়, আমাদের সামগ্রিকভাবে সমাজে দুর্নীতির বিরুদ্ধে যেটি জনাব গোলাম রহমান বলছিলেন যে দুর্নীতিকে মানুষ অপছন্দ করছে না, নিচের তলার দুর্নীতির কথা আপনি বলছিলেন জনাব গোলাম রহমান, কিন্তু আমরা কিন্তু দুর্নীতির বেশি অভিযোগ পাচ্ছি হচ্ছে নিয়োগ, পদোন্নতি, পদায়ন এইসবের ক্ষেত্রে, বিশেষ করে সরকারি গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে। এমনকি যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর মাহমুদ হাসান, সেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কে পড়তে পারবে কে পড়তে পারবে না সেটিতেও দুর্নীতির কথা
বা যেটি আসলে ঠিক কাজ না সেটির কথা আমরা অনেক বেশি শুনে থাকি? যখন পদোন্নতি, নিয়োগ, পদস্থাপন এসব ক্ষেত্রে দুর্নীতি হয় তখন কিন্তু দেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কারণ যে আজকে টাকা দিয়ে চাকরি পেল অথবা টাকা দিয়ে প্রমোশন নিল অথবা কোনো একটা পোস্ট ভালো পোস্টিং পেল, এটা তো একটা বিনিয়োগ, এখানে প্রফিট মোটিভ কাজ করে, সেখানে এখানে কোন নীতি কাজ করে না, ন্যায় নীতি, মানুষের কল্যাণ এসব কাজ করে না। তাই এইসব ক্ষেত্রে দুর্নীতি রোধের প্রধান ক্ষেত্র হওয়া উচিত সামাজিক, প্রধান ক্ষেত্র হওয়া উচিত নিয়োগের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে, পদস্থাপনের ক্ষেত্রে, যাতে কোনো দুর্নীতি না হয়। আর যদি সরকার এটা নিশ্চিত না করতে পারে তাহলে কিন্তু দেশের বর্তমান তো রসাতলে যাবেই, ভবিষ্যতে রসাতলে যাবে। জনাব কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছ থেকে আমরা শেষ জানতে চাইবো যে আপনি এই নির্বাচনটি, আমাদের হাতে 1 মিনিটের মতো সময় আছে, যে আপনি এই নির্বাচনটি সুষ্ঠু হবে বলে এরকম মনে করেন কিনা, সাংবাদিক এবং গণমাধ্যম তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবে বলে সেটি মনে করছেন কিনা? সাংবাদিক এবং গণমাধ্যম আমার মনে হয় যে এই দায়িত্বটা পালন করতে পারবে। সরকারের থেকে কোনো চাপ থাকবে কিনা? থাকবে না। চাপ থাকলেও আমাদের গণমাধ্যমের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ এবং বিউটি হচ্ছে তারা শত প্রতিকূলতার মধ্যেও তারা এই কাজটা করতে পারেন। তারপরেও হয়তো কিছু সীমাবদ্ধতা আসবে, থাকবে, এবং সেটাকে পাশ কাটিয়ে পিছু হটিয়ে আমাদের গণমাধ্যম একটা নিরপেক্ষ ভূমিকা অথবা নিরপেক্ষতার কাছাকাছি একটা ভূমিকা তারা পালন করতে পারবেন। তবে আমি মনে করি যে আমাদের দেশের যে উন্নয়ন অগ্রযাত্রা, এক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা, এবং দুর্নীতিটা যদি আমরা দমন করতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি অন্তত 10 ভাগের কাছাকাছি চলে যাবে। আমাদের দুর্নীতি কিন্তু আসলে মোটা দাগের দুর্নীতিগুলো, আমাদের দুর্নীতি কিন্তু ছোটখাটো দুর্নীতিগুলো খুব একটা বেশি না। 2 লক্ষ কোটি টাকার কথা বলেছেন, সেই দুর্নীতিগুলো কাদের? কয়েকজনের মাত্র, বেশি মানুষের না, হয়তো 1000 মানুষের 2 লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশে 5000 টাকা কৃষি ঋণ নিয়ে অথবা অন্য কোনো ব্যাংক ঋণ নিয়ে তার বিরুদ্ধে কিন্তু সার্টিফিকেট কেস হয়, তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়, তাকে কিন্তু জেলে যেতে হয়। আর যারা 1000 কোটি টাকা নিয়ে যান, 200 কোটি টাকা নিয়ে যান, 500 কোটি টাকা নিয়ে যান, তাদেরটা প্রভিশন হয়, তাদেরটা কিন্তু ব্যাংক আস্তে করে পাশে রেখে দেন, কুঋণ, মন্দ ঋণ বলে তারা সেটাকে ক্লাসিফাইড করে ফেলেন। এই যে আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাটা, আমাদের যে নীতিগত যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো কিন্তু অনেকটা এইসব বড় বড় মানসিকের পক্ষে, গরিব মানুষের বিরুদ্ধে। আমরা আশা করব যে এটি সব সাধারণ মানুষের পক্ষে সবকিছু আসুক, সব মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিক, নির্বাচন যেহেতু সামনে আছে সেইটা স্মরণ করে জনাব কামরুল ইসলাম চৌধুরী, জনাব গোলাম রহমান, ডক্টর মোহাম্মদ হাসান, আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের বাংলাদেশে অংশগ্রহণ করার জন্য। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। আমি ব্ল্যাক অর্কিড বেছে নিয়েছি এক নিবিড়, মনোরম, দীর্ঘস্থায়ী পারফিউম সৃষ্টি করতে, শুধুমাত্র লাক্স বডি ওয়াশের জন্য, যা গোসলের 8 ঘন্টা পর পর্যন্ত ত্বককে পারফিউম রাখে। এমন পারফিউম যা জাগিয়ে তোলে আপনার ভেতরে লুকিয়ে থাকা মোহময়তা। পারফিউম স্টক পান 8 ঘন্টা পর্যন্ত, ব্যাস একটুখানি লাক্স। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপশন এখন, আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121*999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। ফিল্ম হার জন্য
ফিল্মের কাজ হলো সংস্কৃতি হলে টেনে টেনে আনা। ছোট ভাই কি বুঝলা যে? বুঝলাম, বিস্কুটটা খুব ভালো। যখনই বকওয়াস তখনই মুখে দিন গোল্ড মার্কের সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপ। 5 টাকার কুরমুরে পপ, সব বকওয়াস বন্ধ। সবুজ ভাই, সরি, আরে না না, বেশি দেরি করে ফেললাম। আপনি অনেক পাংচুয়াল। হয়েছে, চলুন ইন্টারভিউ শুরু করি। আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল। আপনি আপনার বাসাটা এত সুন্দর করে সাজিয়েছেন। ফার্নিচার গুলো রিগেলের। আচ্ছা, ইন্টারভিউটা পরে হোক, চলুন আগে বাসাটা ঘুরে দেখাই। চলুন। আচ্ছা, আপনি রিগেলের খোঁজ পেলেন কি করে? এটা তো আমার নতুন অ্যাপার্টমেন্ট। আগের বাসার পুরনো ফার্নিচার নিয়ে এই ফ্ল্যাটে উঠবো, এটা ভেবেই আমার মনটা খারাপ হচ্ছিল। তাই মনে মনে এফোর্ডেবল প্রাইস কিন্তু রুচিসম্মত ফার্নিচার খুঁজছিলাম। তখন বেশিরভাগ মানুষই আমাকে রিগেলের কথা সাজেস্ট করলো। আসসালামু আলাইকুম ম্যাম। রিগেলের ফার্নিচার তো দেখতে খুব সুন্দর। জি, জিনিস ভালো হবে তো? আমাদের ফার্নিচার দেশের বেস্ট কোয়ালিটি ফার্নিচার। আমাদের ফার্নিচার 3 ধরনের, এলবি ফার্নিচার, উডেন ফার্নিচার আর মেটাল ফার্নিচার। এলবি ম্যাটেরিয়াল ফার্নিচারে আমরা ব্যবহার করি মালয়েশিয়াতে তৈরি বিশ্ববিখ্যাত প্লেন পার্টিকেল বোর্ড। বোর্ডের উপর ডেকোরেশন করতে এক ধরনের মেলামাইন পেপার ব্যবহার করা হয়, যেটা আমরা হংকং থেকে আমদানি করি। ফার্নিচার জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় গ্লু। বাহ, এটা নিশ্চয়ই উডেন। উডেন ম্যাটেরিয়ালের মূল উপাদানই হচ্ছে কাঠ। সাধারণত আমরা ব্যবহার করি বিশ্ববিখ্যাত ওক এবং মেহগনি কাঠ। কাঠগুলোকে ঘুণ এবং অন্য যে কোনো ধরনের ক্ষতি যেমন পানির সংস্পর্শে পচন থেকে বাঁচাতে লিকার কেমিক্যাল দিয়ে কোট করা হয়, অনেকটা মেটালের গ্যালভানাইজিং এর মতো করে। এই লিকার কেমিক্যাল আনা হয় ইতালি এবং শ্রীলঙ্কা থেকে। এছাড়া ব্যবহার করা হয় ভিনিয়ার এমডিএফ। ভিনিয়ার এমডিএফ আমদানি করা হয় মালয়েশিয়া থেকে, আর এর সাথে ব্যবহার করা হয় চীনের সেরা ফ্যাব্রিক। বাহ, রিগেলের মেটাল বেস ফার্নিচারও আছে। মেটাল ফার্নিচারের উপাদানগুলো এমএস শিট, ম্যাট শিট, মাইন টিউব, পাওয়ার কোটিং পেইন্ট, গর্জনের প্লাইউড, ফোম এবং অন্যান্য অ্যাক্সেসরিজ। বাহ, এখন তো দেখছি আমার রুমমেটের অফিস ফার্নিচার গুলো হয়ে গেল। অনেক তো হলো ফার্নিচারের কথা, চলুন এবার ইন্টারভিউটা শেষ করি। ইন্টারভিউ তো শেষ মানে? আর ফটো? সেও শেষ। তা ইন্টারভিউটা কার হলো, আমার না রিগেলের? রিগেল এফোর্ডেবল ফার্নিচার। ক্রেজি না, মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে, নো, নট অ্যালাউড। আর সাথে সে পুরনো ডায়লগ, লোকে কি বলবে। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে 5টি ন্যাচারাল অয়েল, যা চুলকে দেয় লং লাস্টিং শাইন। ইটস অ্যালাউড, তো শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। বিয়েটা করবে বউনিও দোকানও দিবে, সবই তো কইলাম, তা কি বুঝলি? বুঝলাম, বিস্কুটটা খুব ভালো। যখনই বকওয়াস তখনই মুখে দিন গোল্ড মার্কের সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপ। 5 টাকার কুরমুরে পপ, সব বকওয়াস বন্ধ। আপনার পছন্দের সরিষার তেল সুরেশ, আমরা জানি সেরাটাই আপনার পছন্দ, আর তাই সুরেশ সরিষার তেল সব সময় আপনার হাতের কাছে রাখুন। সুন্দর তুমি লুকিয়ে আছো স্পর্শের কিনারায়। স্বপ্নের রঙে আপনার প্রতিটি ঘরকে রাঙিয়ে তুলতে উজালা প্লাস্টিক ইমার্শন পেইন্ট ঘরে এনে দেয় অপার সৌন্দর্য। উজালা পেইন্ট, জীবনটাই রঙিন। রূপচাঁদা সয়াবিন তেল এখন পাওয়া যাচ্ছে 1 লিটারের ইজি টু ক্যারি পলিপ্যাক, প্রতি লিটার 5 টাকা কমে। রূপচাঁদা, স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। ভূমিকম্প অনুভূত হলে করণীয় উঁচু বিল্ডিং, গাছ এবং বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন। সিঁড়ি দিয়ে নামার সময় তাড়াহুড়া করবেন না। দুর্ঘটনা এড়াতে খোলা জায়গায় আশ্রয় নিন। সচেতনতায় নিরাপত্তা। একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা নির্দেশিকা পেতে ভিজিট করুন জনসচেতনতায় RRM গ্রুপ।
দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন দুবার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। এখন প্রতিটি 100 গ্রাম সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। সবকিছু তো চেক করলেন যে ছাদের নিচে বসবাস সেটা নিরাপদ তো? কিছু সতর্কতা প্রতিদিনের, কিছু সতর্কতা জীবনে একবারই নেওয়া সম্ভব। বাড়ির কাঠামো নির্মাণে সতর্ক হন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। PSRM Extreme. Feel safe with Extreme inside. পৌর নির্বাচনী শেষ মুহূর্তের প্রচারে ছুটছেন প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি, বলছে ইসি। সরকারের বিরুদ্ধে প্রহসনে নির্বাচন করার অভিযোগ খালেদা জিয়ার। ভোটের মাঠে অবিচল থাকার ঘোষণা। নির্বাচনে অনিয়মের শঙ্কা দেখছে না আওয়ামী লীগ। বিএনপির ভোটে থাকা নিয়ে সৈয়দ আশরাফের সংশয়। কাপে নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেল বাংলাদেশ। রনির জোড়া গোলে 3-0 হেরেছে ভুটান। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। আর কিছুক্ষণ পরেই শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচার। এরই মধ্যে বিভিন্ন পৌরসভায় পাঠানো হয়েছে